আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমিতে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমে আমরা এখান থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটি একটু পড়ে নিই, তারপর বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে লেখা আছে কোনো কাজ সম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে এবং এর ফল এখনও বিদ্যমান আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা এখান থেকে দুইটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে সম্প্রতি কোনো কাজ শেষ হয়েছে, আর এটা হচ্ছে এইমাত্র শেষ হয়েছে। তো আমাদের দুইটা ব্যাখ্যা বুঝতে হবে। হ্যাঁ, সম্প্রতি বলতে এখানে কী বোঝাচ্ছে? সম্প্রতি বলতে ধরো তুমি একটা কাজ করেছো, 2 দিন, 5 দিন, 10 দিন হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটা কাজ করেছো। এটা এক্সাম্পলটা আমি তোমাকে সহজে দিচ্ছি। ধরো তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষা তুমি জিপিএ 5 পেয়েছো, ঠিক আছে। এখন তুমি জিপিএ 5 পেয়েছো, ঠিক আছে। তোমার রেজাল্ট দেওয়ার পরে প্রায় ধরো 15 দিন, 20 দিন, 1 মাস পরে তোমার ভর্তি আসে। তো যতক্ষণ না তুমি ভর্তি হচ্ছ, খেয়াল করো, তোমার 15 দিন যাক, 20 দিন যাক, 1 মাস যাক, ঠিক আছে, যতক্ষণ না তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছ, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমার এই কাজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থেকে যাবে। কীভাবে থেকে যাবে? ধরো তোমাকে বললো যে, তোমাকে কেউ বললো যে তুমি কোন ক্লাসে পড়ো। এখন তুমি কি বলবা আমি 9-এ পড়ি, 10-এ পড়ি? না, তুমি বলবা যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন তুমি দিয়েছিলাম বলতে পারবো না। যদি বলো যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, বোঝা যাবে তুমি এখন কি ইন্টারমিডিয়েটে পড়ো, মানে তোমার এই দিকটা শেষ করে ফেলেছো। তুমি তো এই লেভেলটা এখনও শেষ করো নাই, এখানের মধ্যে তুমি এখনও বিদ্যমান আছো। তার মানে বোঝা যাচ্ছে তুমি সম্প্রতি কাজ শেষ করেছো, কাজটা শেষ করেছো, কিন্তু এর ফলটা এখনও বিদ্যমান রয়েছে, মানে এখনও এর রেস্টটা শেষ হয় নাই। এখানে 2 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, মানে যতক্ষণ পর্যন্ত এর রেস্টটা বলতে কোনটা? তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে যাবা, তখন তোমার এই রেস্টটা শেষ হয়ে গেল, তখন তোমার এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, অনেক সময় অনেক স্টুডেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে পার্থক্যটা, এটা ক্লিয়ার করতে পারে না। একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাকে। পাস্ট ইনডিফিনিট হলো কাজটা হয়েছিল, তবে কোন সময়? অতীতে হয়েছিল, যার এখন আর বর্তমানে এর ফল আর বিদ্যমান নেই। খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে বোঝাচ্ছে, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে বোঝাচ্ছে। পাস্ট ইনডিফিনিট টেন্সও কিন্তু কাজটা সম্পূর্ণ হয়েছে বোঝাচ্ছে। তবে দুইটা পার্থক্য হলো, একটার কি রয়েছে, তোমার কাজের যে একটা ফলাফল বিদ্যমান রয়েছে, আর একটা বিদ্যমান নেই বলতে পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজের ফলাফল বিদ্যমান নেই। ধরো তুমি বললা গত মাসে আমি কক্সবাজার গিয়েছিলাম, হ্যাঁ, গতকাল আমি একটা খেলনা কিনেছিলাম। তুমি যখন এই কথাগুলো কাউকে বলবা, তুমি ফিল করবা এরকম এই জিনিসগুলো আমি ওনাকে বলতেছি, এটা একটা গল্প, কাহিনী, ইতিহাস এরকম হয়ে গেছে। ওনাকে বলবো, উনি জাস্ট বিশ্বাস করবে, আমি ওনাকে প্রমাণ দেখাতে পারবো না। কিন্তু প্রেজেন্ট পারফেক্টটা, এটা কোনো কাজ হয়ে গেছে কিন্তু এর প্রমাণটা এখনও তুমি বিদ্যমান আছে, তুমি দেখাইতে পারবে। ধরো আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি যে এটার তুমি সব কিছু দেখাইতে পারবে, যে এই যে দেখেন কয়েকদিন হয়েছে শুধু আমি পরীক্ষা দিয়েছি, এটা এরকম, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে সম্প্রতি কাল বলতে কয়েকদিন হয়েছে বা যতদিনই হোক, যতক্ষণ পর্যন্ত না তোমার আরেকটা কাজ শুরু হবে, ততক্ষণ পর্যন্ত ওই কাজের রেস্টটা বিদ্যমান থেকে যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপর বলেছে এখানে এইমাত্র শেষ হয়েছে। এইমাত্র বলতে কি? এখন এইমাত্র ধরো আমরা বসে আছি, কথা বলতেছি, হঠাৎ আমার হাত থেকে বা তোমার হাত থেকে একটা গ্লাস পড়ে গেছে, পরে কী হয়ে গেছে? ভেঙে গেছে। এখন আমি কি বলবো? এই গ্লাসটি ভেঙে ফেলেছো, তুমি গ্লাসটি ভেঙে ফেলেছো, বা আমি গ্লাসটি ভেঙে ফেলেছি। তার মানে কি? কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং ভেঙে ফেলেছি। আমি যদি বলি না আমি তো ভাঙিনি, বা তুমি বলো না আমি ভাঙিনি, কিন্তু আমি প্রমাণ তোমাকে দেখাইতে পারবো, এই যে নিচে ভাঙার কাজগুলি এখনও রয়ে গেছে,
তাই না? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যেই জিনিসটার রেশ এখনো থেকে গেল, ধরো তুমি চাকু দিয়ে কিছু একটা কাটতেছো, হ্যাঁ, হঠাৎ তোমার হাতে লেগে হাত কেটে গেছে, তাহলে এখন কি বলবা? আমার হাত কেটে গেছে। তার মানে তুমি বোঝাচ্ছ এই যে আমি দেখাতে পারতেছি এখানে আমার হাত দিয়ে কি রক্ত পড়তেছে, হ্যাঁ, মানে এই কাজের রেশটা বিদ্যমান আছে, আমি কাজটাতে হয়েছে কমপ্লিট, এটার প্রমাণটা আমি দেখাইতে পারতেছি। কিন্তু ধরো তুমি এই কাটাটা শুকিয়ে গেছে, জাস্ট এটা একটা চিহ্ন রয়ে গেছে, এখন এটা কি বলবা? এটা বলতে পাস্ট ইনডিফিনিট, যে আমি অনেক আগে বা গত মাসে আমি আমার হাত কেটে ফেলেছিলাম, মানে হাতটা কেটে গিয়েছিল। এখন তো একদম রেশ নাই, রেশ বলতে এটা চিহ্নটা রয়ে গেছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট আর হবে না। কেননা এখন তো আর রক্ত পড়তেছে না, এরকম সরাসরি আমার রেশটা এখন আর নেই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম সম্প্রতিকাল বলতে কি এবং এই মাত্র বলতে কি বোঝাচ্ছি। যাই হোক, আমরা এখন দেখব কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা তোমার সেন্টেন্স তৈরি করব। এই স্ট্রাকচারগুলো আমরা একটু পড়ে নিই। আমি একটু যদি খেয়াল করি আমরা যে প্রত্যেক এই যে মাথায় রাখবা, প্রত্যেক পারফেক্ট টেন্সের ভার্বের ফর্মটা হবে 3 নাম্বার ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি করব একটু খেয়াল রাখবো, যত পারফেক্ট টেন্স আছে সবগুলোর সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। জাস্ট আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বোঝানোর জন্য আমরা কি চেঞ্জ করতেছি বলতো? শুধু অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করতেছি। খেয়াল করো, আমরা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি লিখবো? সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট এক্সটেনশন। আমি আগেই বলেছিলাম আমরা বারবার স্ট্রাকচার মুখস্থ করবো না ফুলটা, আমরা জাস্ট ভার্বের ফর্মটা আমরা মনে রাখবো, তাহলে আমার সহজে এগুলো মনে থাকবে। আর আমরা যদি বারবার সাবজেক্ট প্লাস এগুলো বলি তাহলে আমার মাথার মধ্যে এগুলো একটা মানে কি হয়ে যাবে, মানে অনেকগুলা তো প্রেশার ক্রিয়েট হবে। তো আমরা এটা না করে শুধু ভার্বের ফর্মটা আমরা মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখি আমরা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা সবসময় খেয়াল করব যেই টেন্স ওই টেন্সের অক্সিলারি ভার্বের সাথে শুধু নট লাগাই দিব। নট লাগানো হয়ে গেলে এটা অটোমেটিক নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে? আমরা একটু খেয়াল করি, এই আগের মধ্যে সাবজেক্ট পরে হ্যাভ নট অথবা হ্যাজ নট, তার মানে আগের স্ট্রাকচার আর এখনের স্ট্রাকচার সেম, শুধু নটটা লাগাবো। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ নট, হ্যাজ নট প্লাস B3, অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমরা বারবার এগুলো না বলে বলবো অ্যাফার্মেটিভে কি হবে? হ্যাভেস প্লাস B3, নেগেটিভ করলে হ্যাভ নট, হ্যাজ নট প্লাস B3। এতটুকু মনে রাখলে আমাদের চলবে। আচ্ছা, তারপর শিখবো আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হ্যাবোধক প্রশ্ন আমরা করবো। তাহলে আমরা খেয়াল করি, দেখো স্ট্রাকচার সব ঠিক থাকবে, শুধু আমরা অক্সিলারি ভার্ব মানে হ্যাভেসটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো, কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে লিখবো হ্যাভেস, তারপর সাবজেক্ট, ভার্বের 3 নাম্বার ফর্ম, অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে? সেম আবার দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কি পাচ্ছি? এখানে আমরা ওই হ্যাভ আর হ্যাজের সাথে কি লাগাবো? হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট, তারপরে সাবজেক্ট, ভার্বের 3 নাম্বার ফর্ম, অবজেক্ট এক্সটেনশন। তার মানে একটা স্ট্রাকচার যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, বাকিগুলা অটোমেটিক মনে থাকবে, তাই না? ওকে, এখন আমরা একটু উদাহরণ দেখি। আমরা তো স্ট্রাকচার শিখলাম, ওই অনুযায়ী আমাদের উদাহরণগুলো হচ্ছে কিনা একটু দেখি। আমি যদি জুম করে দেখাই তোমাদেরকে এক্সাম্পলটা দেখি। আমরা এখানে লেখা আছে সে তোমার গ্লাসটি ভেঙে ফেলেছি। দেখো আমি পাশে লিখে রেখেছি, অর্থাৎ ভাঙ্গার টুকরোগুলো এখনো পড়ে আছে, তার মানে এই কাজটা হয়ে গেছে এবং এর ফলটা এখনো বিদ্যমান আছে। তার মানে সংজ্ঞার সাথে আমার কাজের মিল রয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখব? শিখেছিলাম সাবজেক্টের পরে আমরা হ্যাভেজ ইউজ করব। সেক্ষেত্রে আমরা পাচ্ছি হি হ্যাজ ব্রোকেন ইয়োর গ্লাস, সে তোমার গ্লাসটি ভেঙে ফেলেছি। তাহলে আমরা খেয়াল করব যেখানেই লেখা থাকবে হ্যাভেজ প্লাস B3 বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এইটা দ্বারা শেষ হয়েছে কোনো কাজ বোঝাচ্ছি। ওকে,
আচ্ছা, পরে হচ্ছে আমি ইংরেজি শেখার জন্য বহুদিন ব্যয় করেছি। বহুদিন ব্যয় করেছি। প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা খেয়াল করবা। আমি দেখেছি, আমি বলেছি, সে এসেছে, সে গিয়েছে, সে দেখেছে, এইরকম কথা থাকবে। ঠিক আছে, তাহলে এটার ইংলিশটা হচ্ছে আই হ্যাভ স্পেন্ট মেনি ডেজ ফর লার্নিং ইংলিশ। ওকে, তারপর দেখি এক্সাম্পলটা। নাবিল এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। তার মানে ওই যে সম্প্রতি কোনো কাজ হয়েছে, সেক্ষেত্রে আমরা নাবিল হ্যাজ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম। ঠিক আছে, তো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি বারবার, শুধু আমরা মুখস্থ করার চেষ্টা করবো না, কোনো কিছু মুখস্থ নয়, এটা আমরা সংজ্ঞাটা পড়বো বা নিয়মটা পড়বো, পড়ে আমরা কি করব, আমরা ওইটা দিয়ে আরও সেন্টেন্স তৈরি করে মানে আমরা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করব, প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব যে আমি আসলে কতটুকু বুঝলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি নিচে দেখো লিখে রেখেছি রিমেম্বার। রিমেম্বারের অংশটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু ভালো করে মুখস্থ রাখবা। এটা আমরা কোথায় ব্যবহার করতে দেখব, তুমি যখন দেখবা রাইট ফ্রম অফ ভার্ব যখন ব্যবহার করবা, আমরা যখন পরীক্ষায় লিখব, সেক্ষেত্রে বিভিন্ন বইয়ের মধ্যে রুলস আলাদা করে লেখা আছে। তো আমরা এখান থেকে যদি মুখস্থ করে ফেলি, আলাদাভাবে মুখস্থ করতে আর হবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট, just now, already, recently, lately, ever, never, still, yet ইত্যাদি শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা এখানে এই যে অ্যাডভার্বগুলি আছে, তুমি এগুলো নোট করে ফেলতে হবে। ঠিক আছে, নোট করে মুখস্থ করে ফেলবা। এই শব্দগুলা যখন কোথাও দেখবা তখন বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রাইট ফ্রম অফ ভার্বের মধ্যে তো সকল ভার্ব 1 নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে। তাহলে যখন দেখবা, ধরো এখানে লেখা থাকতে পারে এরকমভাবে নাবিল হ্যাজ গট, তাই না? এখানে না লিখে লিখবে কি নাবিল, ধরো জাস্ট নাও এরকম থাকবে, বা রিসেন্টলি থাকবে। প্রথমে লেখা থাকলো রিসেন্টলি নাবিল গেট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম। তাহলে এই যে রিসেন্টলি লেখার কারণে বোঝা গেল আমরা এই যে এখানে লেখা আছে রিসেন্টলি, এই যে দেখো রিসেন্টলি, তার মানে রিসেন্টলি লেখা থাকলো বাক্যের মধ্যে, আর ভার্বের ফর্মটা থাকলো 1 নাম্বার, থাকুক না, তাহলে আমরা রিসেন্টলি মানে বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে ওই 1 নাম্বার ফর্মটাকে আমরা হ্যাভ এস প্লাস B3 দিয়ে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, তো আমরা এই শব্দগুলো একটু মুখস্থ করে নেব। এখন হচ্ছে আমরা একটু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা একটু দাঁড়াও আমি একটু কী করে ফেলি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো লেখা আছে প্র্যাকটিস দিস লেসন মেনি টাইমস টু বি এক্সপার্ট ইন স্পিকিং। মানে তুমি যদি স্পিকিংয়ে একটু দক্ষ হতে চাও, তাহলে আমার এই যে বক্সটা আছে, নিয়মটা আছে, তুমি ভালো করে বারবার পড়তে হবে। অর্থাৎ আমি যদি এটা ভালো করে পড়ি, তাহলে আমার মধ্যে প্র্যাকটিক্যাল যে জিনিসটা এটা চলে আসবে। মানে আমি রুলস মুখস্থ করেছি, ঠিক আছে, না এগুলো না করে আমরা এটা করার চেষ্টা করি, তাহলে সবগুলো অটোমেটিক বসে যাবে। তো এখানে প্রথমে দেওয়া আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে নেগেটিভ সেন্টেন্স, তারপরে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করি। আমরা দেখি এখানে লেখা আছে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। নেগেটিভ কী লেখা আছে দেখো তো, আই হ্যাভ নট প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিনি। তাহলে আমরা একটু খেয়াল করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের না বুদ্ধটা কখনো কিন্তু এরকম করবা না আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি না, এরকম কখনো বলবা না। না বুদ্ধ করার সময় সবসময় নি হবে, নি কী হবে, নি হবে, এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, তারপর লেখা আছে দেখো উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। উই হ্যাভ নট প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলিনি। তাহলে তুমি এভাবে বারবার এই চার্টটা কী করতে হবে, পড়তে হবে। বারবার পড়ার পরে তোমার মুখের মধ্যে যখন জড়তা চলে যাবে, তখন তুমি কি করবা, এখানে ভার্বগুলা চেঞ্জ করবা, শব্দগুলা চেঞ্জ করবা, করে তুমি আরও নতুন নতুন বাক্য তৈরি করবা। হ্যাঁ, ধরো এখানে লেখা আছে আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। তুমি এখানে বলতে পারো আই হ্যাভ রিটেন এ পোয়েম, অর্থ হয়ে যাবে আমি একটি কবিতা লিখেছি। ঠিক আছে, তার মানে আমি বলতে চাচ্ছি তোমাকে এরকমভাবে তুমি আরও অনেক বাক্য তৈরি করবা।
আচ্ছা, এখন দেখি আমরা এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হ্যাবোধক প্রশ্ন করবো আমরা কীভাবে। তাহলে আমরা আগেই স্ট্রাকচার দেখেছিলাম, অক্সিলারিগুলি সাবজেক্টের পূর্বে চলে আসলেই হয়ে যাবে, তাই তো। হ্যাভ আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলেছি। হ্যাভ উই প্লেড ফুটবল, আমরা কি ফুটবল খেলেছি। হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো। এরকমভাবে আমরা চেঞ্জ করার চেষ্টা করি। ধরো হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ রিটেন এ পোয়েম, তুমি কি একটি কবিতা লিখেছো। ঠিক আছে। তাহলে আমরা ধরো হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কি এই গ্লাসটি ভেঙেছো। এরকমভাবে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। যদি আমরা বারবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের যে জড়তাগুলো কেটে যাবে, নিয়মগুলো মুখস্থ করতে হবে না, এটা বসে যাবে। তাহলে আমরা পরে দেখি নেগেটিভগুলো দেখি আমরা কি লেখা আছে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভেন্ট আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলিনি। হ্যাভেন্ট উই প্লেড ফুটবল, আমরা কি ফুটবল খেলিনি। হ্যাভেন্ট ইউ প্লেড ফুটবল, তোমরা কি ফুটবল খেলোনি। দেখেছো, তাহলে কত সহজ। আমরা যদি একবার চেষ্টা করি ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলা ইমপ্রুভ হয়ে যাবে। তুমি এই লেসনগুলোকে যদি চাও লিখে রাখতে পারো, অথবা ভিডিওটা তুমি শেয়ার দিয়ে রাখতে পারো, তাহলে তোমার এটা যে কোনো প্রয়োজনে আবার পেয়ে যেতে পারো। ঠিক আছে। তো যাই হোক, যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্টস করে আমাকে আরেকটু ইন্সপায়ার করার চেষ্টা করবা, যেন আমি তোমাদেরকে আরও ভালো ভালো লেসন দিতে পারি। আমি আমার যথাযথ চেষ্টা করে যাব। তোমরা তোমাদের মতামতগুলো জানাবা, আর তোমরা তোমাদের বন্ধু যারা আছে, বন্ধু বান্ধব তোমাদের সবাইদেরকে শেয়ার করে আমার এই লেসনটি পৌঁছে দেবা, যেন সবাই এখান থেকে কিছু একটা শিখতে পারে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।